আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম রিভার ওয়াইল্ড। 5 জনের একটি গ্রুপ জঙ্গলের মাঝে এক নদীতে অ্যাডভেঞ্চার করতে যায়, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত তারা কি এই নদী থেকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি সেখানেই আটকা পড়েছিল, সেটাই দেখবো আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক অ্যাডভেঞ্চারের গল্প থেকে। তো গল্পের শুরুতেই আমরা জয় নামের একটি মেয়েকে দেখতে পাই, যে বহু বছর পর তার ভাইয়ের রেন্টাল ক্যাম্পে রাফটিং করতে যাচ্ছে। জয় দেশের বাইরে থাকার কারণে পরিবারের সাথে তেমন একটা সে সময় কাটাতে পারত না, তাই তার ভাই জেমস জয়কে নদীতে রাফটিং করার অফার দিয়েছিল। তো জয় রেন্টাল ক্যাম্পে পৌঁছানোর পর তার ভাই জেমস জয়কে ডেথ পেপারে সাইন করতে বলে, কারণ রাফটিং করতে গিয়ে কেউ মারা গেলে তার দায়ভার যেন জেমসের উপরে না গিয়ে পড়ে। এখানে রেন্টাল ক্যাম্পে দুজন ব্রিটিশ পর্যটকও ছিল, যারা জেমসের সাথে রাফটিং অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করার জন্য তাকে অনেক টাকা দিয়েছিল। জেমস এখানে তার ছোটবেলার বন্ধু টেরিফকেও সাথে করে নিয়ে এসেছিল, কিন্তু টেরিফ এই রাফটিং অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করায় জয় কিছুটা হতাশ হয়ে পড়েছিল, কারণ টেরিফ খুব একটা সুবিধার ছেলে নয়। তো এরপর সবাই মিলে বোট নিয়ে নদীতে রাফটিং করার জন্য বেরিয়ে পড়ে। সবাই মিলে সময়টা বেশ উপভোগ করছিল, কিন্তু হঠাৎ করে স্রোতের ধাক্কায় জয় বোট থেকে পানিতে পড়ে যায়। অনেক বছর পর রাফটিং করার জন্য জয় বেশ ভয় পাচ্ছিল, তাই জেমস জয়কে পানি থেকে বোর্ডে তোলার পর তাকে এই সামান্য বিষয় নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করে। এরপর দেখা যায় সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে সবাই মিলে জঙ্গলের মধ্যে তাঁবু তৈরি করে এবং রাতের বেলা সবাই একত্রিত হয়ে সুন্দর একটি সময় পার করে। এখানে জয় তার জীবনের কিছু উদ্দেশ্য সবার সাথে শেয়ার করে। জয় বলে সে একজন ডক্টর, সে চায় মানুষের সেবা করতে। যখন একজন অসুস্থ রোগীকে সে সারিয়ে তোলে, তখন এক অন্যরকম অনুভূতি তার মধ্যে কাজ করে। জয়ের মুখ থেকে এসব কথা শোনার পর সবাই তাকে বাহবা দেয় এবং তার অনেক প্রশংসা করে। তো এরপর রাত অনেক গভীর হয়ে আসায় সবাই যার যার মতো তাদের তাঁবুতে ঘুমোতে চলে যায়। এদিকে ভ্যান টয়লেট করার জন্য জঙ্গলের ভেতরে গেলে কিছুক্ষণ পরেই সে চিৎকার করে ওঠে। ভ্যানটার চিৎকার শুনে সবাই তার কাছে দৌড়ে গেলে দেখা যায় ভ্যানটার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং তার মাথার পিছন থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভ্যানটার এমন অবস্থা দেখে সবাই হতবিম্ব হয়ে যায় এবং এই অবস্থার জন্য জয় টেরিফকে সন্দেহ করে, কারণ সবার আগে এখানে টেরিফ এসেছিল। জয় আপাতত ভ্যানকে কোনো কিছুই জিজ্ঞেস করে না এবং দ্রুত তার মাথায় কাপড় পেঁচিয়ে জেমস ও টেরিফকে তাঁবুর থেকে স্যাটেলাইট ফোন নিয়ে আসতে বলে। জেমস ও টেরিফ স্যাটেলাইট ফোন আনতে গেলে ভ্যান কিভাবে মাথায় আঘাত পেল সেটা সবাই তাকে জিজ্ঞেস করে। এতে ভ্যান বলে টেরিফ এখানে এসে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল, কিন্তু সে এতে বাধা দিলে টেরিফ তাকে ধাক্কা দিয়ে পাথরের উপরে ফেলে দেয়। ভ্যান্টের মুখ থেকে এসব কিছু শোনার পর জয়ের সন্দেহ সত্য প্রমাণিত হয়, কিন্তু সে এটা বুঝতে পারছিল না এই মুহূর্তে সে কি করবে, কারণ জয় ছোটবেলা থেকেই টেরিফকে জানতো। টেরিফ যদি এতটুকু বুঝতে পারে যে ভ্যান্ট তাদেরকে সবকিছু বলে দিয়েছে, তাহলে টেরিফ তাদের সবাইকে এখানেই মেরে ফেলবে। জয় সিদ্ধান্ত নেয় যে আপাতত তারা এই বিষয়টি চেপে যাবে এবং ভ্যানকে হাসপাতালে নেওয়ার পর তারা টেরিফকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। টেরিফ ও জেমস তাঁবুর কাছ থেকে ফিরে আসলে তারা জানায় স্যাটেলাইট ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, এখান থেকে ফোন করে সাহায্য চাওয়া সম্ভব নয়। জেমসের কথা শুনে জয় বলে আমাদের হাতে মাত্র 2 ঘন্টা সময় রয়েছে, 2 ঘন্টার মধ্যে ভ্যানকে হাসপাতালে নিতে না পারলে সে মারা যাবে। জয়ের কথা শুনে জেমস সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে ভ্যানকে জঙ্গলের ফরেস্ট রেঞ্জার শাখায় নিয়ে যাবে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে তারা ভ্যানকে শহরের বড় কোনো হসপিটালে নিয়ে যাবে। কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গেলে তারা 2 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছতে পারবে না। এজন্য তারা সিদ্ধান্ত নেয় বোটের সাহায্যে তারা নদীর রাস্তা হয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছাতে পারবে। জেমস ও জয়ের এমন সিদ্ধান্তে টেরিফ সহমত ছিল না, সে শুধু চুপচাপ হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছিল। এরপর সবাই মিলে বোট নিয়ে নদীর রাস্তা হয়ে বেরিয়ে পড়ে। রাফটিং করে নদীপথে যাওয়ার সময় তাদের অনেক সমস্যা হচ্ছিল, কারণ রাতের অন্ধকারে আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এখানে আমরা আরেকটি গোপনীয় বিষয় জানতে পারি, সেটা হচ্ছে টেরিফ একজন আসামি ছিল এবং বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তার জেলও হয়েছিল। বর্তমানে সে জামিন পেয়ে জেল থেকে বের হয়ে এসেছে এবং এই বিষয় নিয়ে জয় অনেক চিন্তিত ছিল। সবাই মিলে পিডল করে বোটটিকে স্রোতের সাথে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যে ভয়টা তারা পাচ্ছিল ঠিক সেটাই হয়। রাতের অন্ধকারে আশেপাশের কিছুই দেখতে না পাওয়ায় তীব্র
স্রোতের সাথে পাথরের ধাক্কায় তাদের বোটটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়লে কিনারায় উঠে আসার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করতে থাকে। ভ্যান্টের শরীর পানিতে ডুবে গেলে জয় তাকে উদ্ধার করে কোনো রকমে কিনারায় নিয়ে আসে। জেমস ও টেরিফরা অনেক কষ্টে স্রোতের প্রবাহ কাটিয়ে কোনো মতে কিনারায় উঠে আসে। ভ্যান জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই জয় তাকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে ভ্যান্টের জ্ঞান ফিরে আসে। এরপর জয় জেমসকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে টেরিফের বিষয়ে সবকিছু তাকে বলে দেয়, যে টেরিফই ভ্যান্টের সাথে এসব করেছে এবং বোট উল্টে যাওয়ার পিছনেও হয়তো টেরিফেরই হাত রয়েছে, কারণ টেরিফ চায় না আমরা ভ্যান্টকে হাসপাতালে নিয়ে যাই। জয়ের মুখ থেকে এসব কথা শোনার পর জেমস তার বোনের কথাগুলো তেমন বিশ্বাস করে না। সে মনে করে হয়তো জয় টেরিফকে সহ্য করতে পারে না দেখে সে এসব কথা বলছে। জেমস তার বোনের এসব কথাই কোনো গুরুত্ব দেয় না এবং জলদি ভ্যানকে কিভাবে হাসপাতালে নেওয়া যায় সেই বিষয়ে জয়কে চিন্তা করতে বলে। এরপর দেখা যায় সবাই রাফটিং বোট সোজা করে আবারও নদীর রাস্তা হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ বোট চালিয়ে এগিয়ে আসতেই সকাল হয়ে যায়। চারিদিকে এখন স্পষ্টভাবে সবকিছু দেখা যাচ্ছিল। তারা বোর্ডের স্পিড বাড়িয়ে জলদি সেই ফরেস্ট রেঞ্জার স্টেশনের রাস্তার কাছে পৌঁছে যায়। এরপর কিনারায় বোটটি দাঁড় করিয়ে টেরিফ ও জেমস জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে সেই স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে বেশ কিছুদূর দৌড়ে আসার পর টেরিফ জেমসকে থামিয়ে দেয় এবং কাল রাতে জয় তাকে কি বলেছিল সে বিষয়ে জানতে চায়। জেমস টেরিফের কথায় কোনো উত্তর না দিলে টেরিফ বলে, দেখো আমি সবকিছু বুঝতে পেরেছি, জয় তোমাকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নেই। ভ্যান পা পিছলে পাথরের উপরে গিয়ে পড়েছিল। আমি জানি তোমরা ভ্যানকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তৃতীয়বার জেলে যেতে চাই না। টেরিফ জেমসকে এইসব কথা বলার পর তারা স্টেশনের কাছে পৌঁছে যায়। ফরেস্ট রেঞ্জার স্টেশনের দায়িত্বে থাকা অফিসারকে জেমস সবকিছু খুলে বললে অফিসার একটি ইমার্জেন্সি হেলিকপ্টার নিয়ে আসার জন্য ফোন করে। কিন্তু টেরিফ হঠাৎ করেই অফিসারের এমন সিদ্ধান্তে রেগে যায়। সে অফিসারের হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাকে ফোন করতে বাধা দেয়। টেরিফ অফিসারকে মানানোর চেষ্টা করে। সে বলে এখান থেকে প্রাথমিক চিকিৎসা পেলেই ভ্যান সুস্থ হয়ে যাবে। টেরিফের এমন আচরণে অফিসার প্রচন্ড রেগে যায়। সে তার বন্দুক বের করে টেরিফের দিকে তাক করে। এরপর অফিসার তাকে বলে, তুমি যেটা করছো সেটা সম্পূর্ণভাবে বেআইনি, এটা প্রোটোকলের বিরুদ্ধে। তুমি আমার কাজে বাধা দিলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। অফিসার ও টেরিফের এমন কথা কাটাকাটিতে হঠাৎ করেই টেরিফ অফিসের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে হাতাহাতিতে একসময় বন্দুকের ট্রিগারে চাপ লেগে অফিসার বন্দুকের গুলিতে নিহত হয়। এতে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। টেরিফ আগে থেকেই দুইটা মামলার আসামি ছিল, কিন্তু এইবার কাউকে খুন করার অপরাধে তার ফাঁসিও হতে পারে। টেরিফ এসব চিন্তা করে সম্পূর্ণ পাগল হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারে পালানো ছাড়া তার আর কোনো উপায় নেই। সে ঠিক করে কোনোভাবে বর্ডার হয়ে সে পালিয়ে যাবে। এজন্য এই নদী দিয়ে সে বোট নিয়ে বর্ডার পর্যন্ত পাড়ি দিবে। কিন্তু সবার আগে অফিসারের লাশটিকে তাকে কোথাও লুকিয়ে ফেলতে হবে। টেরিফ জেমসকে বন্দুক দেখিয়ে তাকে দিয়ে লাশটিকে একটি গাড়ির সিটে বসিয়ে দেয় এবং গাড়ি সহ লাশটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যেন সবাই মনে করে অফিসারের মৃত্যু একটা দুর্ঘটনা ছিল। তো যাই হোক, এরপর দেখা যায় জেমস ও টেরিফ বোর্ডের কাছে ফিরে আসলে জেমস তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা জয়কে খুলে বলে এবং সে এটাও বলে এখন থেকে টেরিফ যা যা বলবে তাদেরকে সবকিছুই করতে হবে। যদি তারা টেরিফের কথা না শোনে তাহলে টেরিফ তাদের সবাইকে মেরে ফেলবে। জেমসের মুখ থেকে এই সব কিছু কথা শোনার পর জয় স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ভ্যানকে আর বাঁচানো সম্ভব নয়। টেরিফ সবাইকে বোট ঘুরিয়ে কানাডার বর্ডারের দিকে নিয়ে যেতে বলে, কারণ এখান থেকে নদীপথ হয়ে কানাডার বর্ডারের দূরত্ব খুব বেশি নয়। টেরিফের কথা মতো সবাই বোট ঘুরিয়ে কানাডার বর্ডারের দিকে এগোতে শুরু করে। তো কিছু দূর এগিয়ে আসার পর ভ্যান মারা যায়। ভ্যানের মৃত্যুতে সবাই অনেক শোকাহত হয়। জেমস বুঝতে পারে জয়ের কথা বিশ্বাস না করে সে কত বড় ভুল করেছে। সবাই বেশ কিছু দূর এগিয়ে আসার পর সামনেই তারা একটি ব্রিজ দেখতে পায় এবং ব্রিজের উপর দিয়ে তারা এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে। সবাই বিষয়টি খেয়াল করলেও টেরিফ ক্লান্ত শরীর নিয়ে ব্রিজের দিকে ফিরেও তাকায় না এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে জয় তার কাছে থাকা মেটালের গ্যাস লাইটারের মাধ্যমে সূর্যের রশ্মি থেকে রিফ্লেশ করে ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া লোকটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পর জয় লোকটার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। লোকটি জয়দের দেখতে পেলে জয় লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে তারা বিপদে পড়েছে
যাচ্ছে, কিন্তু জয় ইশারার মাধ্যমে কোনো কিছু বোঝানোর আগেই ট্যারিফ ওই লোকটিকে দেখতে পায়। লোকটিকে দেখে ট্যারিফ ভীষণ চিন্তায় পড়ে যায়। সে লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে তারা তাদের বন্ধু ভ্যানকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সে লোকটিকে বুঝতে দেয় না যে ভ্যান মারা গিয়েছে। জেমস ও জয়রা লোকটিকে কিছু বলতে পারে না, কারণ ট্যারিফের কাছে বন্দুক ছিল। লোকটিকে কিছু বলতে গেলেই ট্যারিফ তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। ব্রিজ পার হয়ে তারা বোট নিয়ে চলে গেলে লোকটিও সেখান থেকে চলে যায়, কিন্তু ট্যারিফ সন্দেহ করে হয়তো লোকটি অবশ্যই তাদের বিষয় সবাইকে বলে দিবে। এই জন্য ট্যারিফ বোটটি নদীর কিনারায় দাঁড় করিয়ে ভ্যানের লাশটিকে মাটির নিচে দাফন করে দেয়, কারণ ওই লোকটির কথা শুনে যদি কেউ তাদেরকে খুঁজতে আসে তাহলে যেন ভ্যানের লাশ তারা খুঁজে না পায়। তো যাই হোক, এরপর দেখা যায় ভ্যানের লাশ দাফন করার পর সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে ট্যারিফ সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলেই রাতটি কাটিয়ে দিবে। পরের দিন সকালবেলা তারা তাদের যাত্রা শুরু করবে। এখানে আরো একটি গোপনীয় বিষয় আমরা জানতে পারি, সেটা হচ্ছে ট্যারিফ 3 বছর ধরে জেলে ছিল শুধুমাত্র জেমসের কারণে, কারণ জেমস স্মাগলিং এর সাথে জড়িত ছিল এবং তার এই ব্যবসা দেখাশোনা করার সময় ট্যারিফ পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু আদালতে ট্যারিফ জেমসকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপরে নিয়ে নেয় এবং এজন্যই তার 3 বছরের জেল হয়েছিল। জয় তার ভাইয়ের এসব কর্মকাণ্ডের বিষয়ে কিছুই জানতো না, কিন্তু ট্যারিফের মুখ থেকে সবকিছু শোনার পর জয় ভীষণ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাই এত বড় একটা অপরাধের সঙ্গে জড়িত ছিল। জয় তার ভাইকে বলে, আচ্ছা তোমার মনে আছে আমার বয়স যখন 15 বছর ছিল তখন ট্যারিফ আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি এসব কিছু জানার পরেও তাকে কিছুই বলনি। এখন আমি বুঝতে পারছি কেন তুমি সেদিন ট্যারিফকে কিছু বলনি। জয় তার ভাইকে এসব কথা বলার সময় সেখানে ম্যাক্স নামের একটি লোক চলে আসে, যাকে আমরা ব্রিজের উপরে দেখেছিলাম। ম্যাক্স জয়ের ইশারা বুঝতে পেরেছিল এবং এজন্যই সে জয়দের অনুসরণ করে তাদের কাছে চলে এসেছিল। ম্যাক্স সেখানে পৌঁছে পিছন থেকে ট্যারিফের বন্দুকটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়। ট্যারিফ বুঝতে পারলে সাথে সাথেই সে ম্যাক্সকে গুলি করে মেরে ফেলে। ট্যারিফ বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের মধ্যে কেউ একজন এই লোকটিকে ইশারা করেছিল এবং এজন্যই লোকটি তাদের অনুসরণ করে এখানে চলে এসেছে। ট্যারিফ যত তাড়াতাড়ি সম্ভব কানাডার বর্ডারের কাছে পৌঁছাতে চাইছিল। এই জন্য সে আর দেরি না করে ভোরের আলো ফোটার সাথে সাথেই বোট নিয়ে বেরিয়ে পড়ে। বোটটি নিয়ে যাওয়ার আগে তারা ম্যাক্স নামে সেই লোকটিকেও মাটি চাপা দিয়ে দেয়, কারণ ট্যারিফ যদি ধরা পড়ে যায় লাশগুলোর অস্তিত্ব যেন কেউ খুঁজে না পায়। ট্যারিফ এটাও অনুমান করছিল যে বর্ডারের কাছে পৌঁছানোর সাথে সাথেই সে সবাইকে মেরে ফেলবে। এদিকে ভ্যান্টের যে বান্ধবী ছিল ক্রিশ্চিয়ান, সে তার কাছে থাকা ছুরির সাহায্যে বোর্ডের নিচে ছিদ্র করে দেয়। বিষয়টি ট্যারিফ বুঝতে না পারলে বোর্ডের মধ্যে পানি প্রবেশ করায় সে মনে করে পাথরের সঙ্গে আঘাত লেগে হয়তো বোটটি ছিদ্র হয়ে গিয়েছে। তাই বোটটিকে রিপেয়ার করার জন্য ট্যারিফ নদীর কিনারায় বোটটিকে দাঁড় করায়। জেমস তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে জয়ের কাছে ক্ষমা চেয়ে হঠাৎ করেই ট্যারিফের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে বন্দুকটি নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে এই সুযোগে ক্রিশ্চিয়ান ও জয় জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর পালিয়ে আসার পরেই তারা গুলির আওয়াজ শুনতে পায়। জয় পিছনে ফিরে আসলে সে ট্যারিফকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। এর মানে জেমস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। জয় ক্রিশ্চিয়ানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং সে তার ভাইকে বাঁচানোর জন্য অন্য রাস্তা হয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ট্যারিফ জয়ের পিছু করলে জয় কোনো উপায় না পেয়ে পাহাড়ের উপর থেকে সে শেষ পর্যন্ত ঝাঁপ দেয়। তো এরপর নদী পার হয়ে সে জেমসের কাছে এসে পৌঁছায়। জেমসের অবস্থা খুবই খারাপ ছিল। জয় কোনো মতে বোটটিকে রিপেয়ার করে জেমসকে বোর্ডে তুলে জলদি বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ট্যারিফ জয়ের বোটটির দিকে উদ্দেশ্য করে গুলি চালালেও জয়ের শরীরে গুলিবিদ্ধ হয় না। এদিকে রাফটিং করে দুই আগন্তুক নদীপথে যাওয়ার সময় ট্যারিফ তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং তাদের রাফটিং বোট নিয়ে জয়কে খুন করার জন্য তার পিছু নেয়। জয় বোট নিয়ে বিশাল এক স্রোতের সম্মুখীন হলে স্রোতের ধাক্কায় বোটটি উল্টে যায়। জয় ও জেমস কোনো রকমে অনেক কষ্টে কিনারায় উঠে আসে। জয় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে ট্যারিফ তার পিঠে ছুরি বসিয়ে দেয়। ট্যারিফ জয়কে খুন করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে জয়ের শ্বাসনালীতে ছুরি বসিয়ে দিতে যাবেই ঠিক এমন সময় জেমস তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পিছন থেকে ট্যারিফকে ধরে ফেলে এবং ট্যারিফকে সাথে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। দুজনের মধ্যে কেউই স্রোতের তীব্রতা কাটিয়ে উঠে আসতে পারে না এবং স্রোতের সাথে তারা ভেসে গিয়ে পাহাড়ি ঝর্ণার
উপর থেকে নিচে পড়ে যায়, ফলে পাথরের সাথে আঘাত লেগে দুইজনেই সেখানেই মারা যায়। জয় তার একমাত্র ভাইয়ের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। জয়ের অবস্থাও ভীষণ খারাপ হয়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো জয় এখানেই মারা যাবে, কিন্তু এর মধ্যেই আকাশে আমরা একটি হেলিকপ্টার দেখতে পাই এবং হেলিকপ্টারের মধ্যে আমরা ক্রিশ্চিয়ানকেও দেখি। ক্রিশ্চিয়ান জয়কে উদ্ধার করার পর দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং এই দৃশ্যটির মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।